সকাল সকাল দেখো ব্লিঙ্কিট থেকে গুড় আনিয়ে নিলাম। যে এই কোম্পানির গুড়টাই আমি এখন খাচ্ছি, ভীষণ ভালো, ভীষণ। তো এই গুড়টাকে আনিয়েছি আর এটাকে এখন এই যে খাওয়া হবে। আজকে সকালে একটু বাদাম খাবো, ছোলা খাবো। গুড়ের কৌটো দেখো একদম পরিষ্কার করে রেখে দিয়েছি, কিন্তু এটার মধ্যে ঢুকবে না। তো যাই হোক, এটাকে এখন কেটে কুটে ঠিকঠাক করে কৌটোতে ঢুকিয়ে একদম ফ্রিজে রাখবো। এতদিন না গুড়টা বাইরে রাখতাম, ঠান্ডা ছিল, সেরকম সমস্যা হয়নি, কিন্তু এবার ফ্রিজে রাখতে হবে, গরমকাল পড়ছে। এই যে গুড় নিয়ে এসেছি, আর এই হচ্ছে বাদাম। তো দেখো এখানে আলমন্ড বাদাম আছে, পিনাট আছে, দেখো এই যে পিনাট, আর রয়েছে ছোলা, কিশমিশ, গুড়। গুড় তো খেতেই হবে, গুড় জলও খাবে, গুড় জল খুব ইম্পর্ট্যান্ট। এই এখন খাওয়া দাওয়া হবে। চিনে বাদাম বলতাম আমরা ছোটোবেলায়, পিনাট যেটা, পিনাটেরও কিন্তু এরকম চোকলাটা ছাড়িয়ে নিয়ে খাওয়া উচিত। এই যে চোকলাটা এরকম ছাড়িয়ে নেবে, ছাড়িয়ে নিয়ে খাওয়া উচিত, তার সাথে একটু গুড়। অয়ন যাবে এবার বাজারে বাজার করতে, এই ছোলা গুড় বাদাম এগুলো খাবে, খেয়ে বাজার করতে যাবে, ফিরে এসে চাটা খাবো আমরা, তাই তো। গুড মর্নিং, আজ হচ্ছে সানডে। তো সকাল সকাল তো দেখতেই পেলে, ছোলা খেয়েছি, বাদাম খেয়েছি, তারপর অয়ন চলে গেছে বাজারে। আমি ঘর ঠর ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিয়ে স্নান টান সেরে নিয়েছি। স্নান সেরে ভাবলাম কি করব, পুজোটাই করে নিই, কারণ পুজোটা হচ্ছে অয়নের ডিউটি। তো আমি ভাবলাম না থাক, পুজোটা সেরে ফেলি, ও আসলে পরে রিল্যাক্স হয়ে বসতে পারবে, কারণ ও বাজারে গেছে, রোববারের বাজার, কখন ফিরবে কোনো ঠিক নেই। আর সত্যি সত্যি অনেক দেরি করে ফিরেছে, চলেও এসছে, আমার পুজো টুজোও হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কপালে চন্দন লেগে আছে। আমার যখনই পুজো হয় না, শিব ঠাকুরকে তো চন্দন লাগাই, তার সাথে সাথে নিজেও না কপালে অনেকটা চন্দন, মানে লাস্টে যে চন্দনটা পড়ে থাকে একদম ভালো করে কপালে, গালে, কানের পাশে, গলায়, সর্বত্র মানে চন্দন লাগাই, খুব ভাল লাগে চন্দন লাগাতে। এই আর কি, কোনো তিলক টিলক কাটার ব্যাপার নেই। তো ওর জন্য দেখো কপাল টপালে চন্দন লেগে আছে, একটু থাকুক। এই তো আজকে দিনটা শুরু করলাম। অয়ন চলে এসে বাজার থেকে, ওকে বলেছিলাম একটু চিংড়ি মাছ নিয়ে আসতে, চিংড়ি মাছ নিয়ে এসছে, পরে ধোবো টোবো, আগে ব্রেকফাস্ট করবো, খুব খিদে পাচ্ছে। সকালবেলা সেই খেয়েছি, ছোলা বাদাম এগুলো খেয়েছি, এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু কটা বাজে বলতে পারবো না, ঠিক আছে, দেখে বলতে হবে। রান্নাঘরে যাই ব্রেকফাস্ট করতে, তখন বলবো কটা বাজে। তো ও স্নান টান করুক, তারপর এসে রামকৃষ্ণদেব তো ওর গুরুদেব হন, তো একটু রামকৃষ্ণদেবের মন্ত্র পাঠ করবে। তারপর অয়নের কিন্তু গুরু হচ্ছে রামকৃষ্ণদেব, আমার কিন্তু কোনো গুরু নেই, কারণ বিয়ের আগে অয়নকে একবার আমি বলে দিয়েছিলাম, তখন ও ম্যাকমিলানে চাকরি করতো, আর ওকে আমি বলে দিয়েছিলাম বিয়ে করবো না, কারণ আমার বিয়ে করতে ইচ্ছে করতো না, আমি বলতাম বিয়ে করবো, আমি বলেছিলাম বিয়ে করবো না। তো অয়ন বলেছে যে বিয়ে করবে না, ও ব্রহ্মচারী নিয়ে নেবে, তার জন্য চলে গিয়েছিল পুনেতে। পুনেতে রামকৃষ্ণ দেবের আশ্রম আছে, তো সেখানে গিয়ে অয়ন দীক্ষা নিয়ে নিয়েছিল, দীক্ষা টিক্ষা নিয়ে ওখানে বসেছিল। তারপরেতে 3 মাস হয়ে গেছে, তারপর আমার খুব মন খারাপ হচ্ছে, এদিকে চাকরি বাকরি তো গেছে লাটে, 3 মাস হয়নি, 2 মাস হয়েছে, চাকরি বাকরি তো ছেড়ে দিয়ে চলে গেছে। এবার ওদের বাড়ি থেকেও খবর আসছে যে ও নাকি চলে গেছে, এই হয়েছে ওই হয়েছে, আমি তো কোনো খবর রাখিনি ওর। তো যাই হোক, তারপর আমারও মন খারাপ হচ্ছে। তখন আমি বুঝলাম যে হ্যাঁ, এই ছেলেটাকে বিয়ে না করলে এ কাউকে বিয়েও করবে না, সংসারও করবে না, ছন্ন ছাড়া জীবন হয়ে যাবে। তারপর ভাবলাম যে ঠিক আছে, দেখো কেউ কেউ সন্ন্যাসী হওয়ার জন্য বা ব্রহ্মচারী পালন করার জন্যই কিন্তু জীবনে আসে, তাদের জীবন একরকম হয়, কিন্তু কেউ আমাকে ভালোবেসেছে, ভালোবেসে সে সব কিছু ছেড়ে চলে গেছে, তো এটা তো মেনে নেওয়া যায় না। তখন আমি মনে করলাম যে হ্যাঁ, এই ছেলেটাই আমার জীবনের বেস্ট ছেলে হবে বিয়ে করার জন্য। তারপর আমি ওকে মানে ওর বাড়িতে জানিয়েছিলাম, এবার ওকে কি করে জানাবো, ওকে তো জানানো পসিবল নয়। তখন না আমার ওই অ্যাস্ট্রোলজার যে দাদু ছিল, দাদুর কাছে গিয়েছিলাম, কিন্তু ও আমাকে বলেছিল যে ওর ওই 2 মাস খুব প্যাথেটিক ওখানে কেটেছে, খুব মন খারাপ হতো, রামকৃষ্ণদেবের সামনে বসে কান্নাকাটি করতো, ওখানে সমস্ত কাজ করতো। তো যাই হোক, তারপরেতে 2 মাস বাদে, এদিকে ওকে তো আমি কোনো খবরও পাঠাতে পারছি না, কারণ ও কাউকে বলে যায়নি যে কোথায় গেছে, জানো। হাতটা ব্যথা হয়ে যাচ্ছে গো ফোনটা হাতে নিয়ে, তার জন্য বারবার একটু কাট করতে হচ্ছে, একবার এ হাতে একবার এ হাতে নিচ্ছি। তো যাই হোক, তারপর ও মোট কথা 2 মাস ওখানে কান্নাকাটি করেছে, থেকেছে, সব কিছু করেছে। আর এমনিতে তো তোমরা তো দেখোই অয়নকে, ও খুব শান্তশিষ্ট। তো ওখানে একজন নাকি মানে আশ্রমের একজন গুরু ছিলেন, তো তিনি অয়নকে বলেছেন যে তুমি এখান থেকে চলে যাও, তোমার জন্য কেউ ওয়েট করছে, ঠিক আছে।
আর তুমি ফিরে যাও, তুমি সংসার জীবন করো, তুমি সংসার জীবনের জন্য এসছো। সন্ন্যাসী হয়ে জীবনে তারা কি করতে হবে, বা সন্ন্যাসী হয়ে জীবনে উন্নতি করতে হবে, ভালো কাজ করতে হবে, এমন কোনো কথা নেই। সংসারী হয়েও কিন্তু জীবনে অনেক কিছু ভালো কাজ করা যায়, যদি তোমার জীবনে ভালো কিছু লেখা থাকে করা, তুমি সংসারী হয়েই করতে পারবে। তো অয়ন বলছে আমি তো জানি না ও আমাকে বিয়ে করবে কিনা। তখন উনি নাকি অয়নকে বলেছিলেন যে তুমি ফিরে যাও, ও তোমায় বিয়ে করবে, তোমার যখন মন এত ইয়ে করছে তুমি দেখো হবে, কিন্তু তুমি ফিরে যাও, এখানে তুমি থেকো না, তুমি তো অলরেডি দীক্ষা নিয়েই নিয়েছো, তুমি চলে যাও। কিন্তু ওটা উনি পার্সোনালি অয়নকে বলেছিল, আর অয়ন ওখান থেকে পালিয়ে চলে এসেছিল। তো যাই হোক, এই হচ্ছে স্টোরি। তারপরে এসে অয়ন জানতে পেরেছে যে হ্যাঁ সত্যি সত্যি আমি ওকে বিয়ে করার জন্য রাজি আছি। তারপর আমাদের বিয়ে হয়। তো এই কারণে অয়নের কিন্তু গুরু আছে, রামকৃষ্ণদেব। আমার কিন্তু গুরু নেই, মানে আমি এখনও গুরু চুজ করে উঠতে পারিনি, বা কোনো গুরু আমার জীবন আমি পাইনি যে গুরুকে আমি গুরু মানবো, বা কেউ আমাকেও শিষ্য বলে মানবে, এরকম আমি হুট করে এরকম কাউকে একজন মানে জাস্ট দীক্ষা নিয়ে নেবো, আমি এরকম করি না। তো আমি মনে মনে ভেবেছি যে আমার জীবনে যে গুরু হয়ে আসবেন তিনিও তো এমনিতেও আমি খুব অন্যরকম, মানে সবসময় আমার মধ্যে খুব প্রশ্ন চলতে থাকে। আমি সকলকে গুরু বলে মেনে নিতে পারবো না। রামকৃষ্ণদেবকে তো আমি ভীষণ শ্রদ্ধা করি, কিন্তু গুরু হিসেবে এখন অবধি ঠিক বুঝতে পারছি না। যতটা আমি সারদা মাকে খুব মান্যগণ্য করি। তো অনেক ব্যাপার আছে, ঠিক আছে, সবই তো মনের ব্যাপার, মনের প্রশ্নের ব্যাপার, মনের অনেক ব্যাপার আছে। তো ওই কারণে আমার কোনো এখনও গুরু নেই। যাই হোক, আজকে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। পুজো করে উঠেছি, মনটাও বেশ অন্যরকম রয়েছে। তো যাই হোক, অয়ন স্নান করতে গেছে, স্নান টান এসে ও গুরুদেবের মন্ত্র পাঠ করবে, তারপর আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট ওই মুড়ি, একটু চানাচুর, বিস্কিট। ওকে বললাম আজকে মাছের দোকান থেকে পারলে একটুখানি ওই আগের দিনের ওই বিস্কিটগুলো নিয়ে এসো, বললো নেই। সবসময় এখানে ওই একই কথা, বেকারির বিস্কিট পাওয়া যায় না, দয়া করে যদি কেউ নিয়ে ঠিয়ে আসে কলকাতা থেকে তখনই আমরা ওই পাই। তো যাই হোক, এখনও 3-4 প্যাকেট আছে, আস্তে আস্তে খাবো, তারপর যদি ওরা কখনো নিয়ে আসে পাবো। চলো রান্নাঘরে যাই, দেখি কটা বাজে, আর চাটা বসাই। তো এই দেখো 11:30 বাজে, এই রান্নাঘরে ঢুকছি। চলো, আগের দিন একটু কেক নিয়েছিলাম, মনে আছে তোমাদেরকে দেখালামও। তো এই হচ্ছে কেক, একটু কেক খাই গো, খুব খিদে পাচ্ছে, ভীষণ খিদে পাচ্ছে গো। আগে কেকটা খাই, তারপর চা বসাবো। জলের ঝুপঝুপ আওয়াজ পাচ্ছ, অয়ন স্নান করছে। কেকটা ভালো খেতে, স্ট্যান্ডার্ড আছে, খুবই টেস্টি। মাথাটা না পুরো ঘুরছে জানো তো, খিদে পেয়ে গেছে। আমাদের এখানে নাকি একটা বাঙালি মিষ্টির দোকান হয়েছে, অয়ন বলছে এসে। আর আবার দেখলাম মনে 4টে রসগোল্লা নিয়ে এসছে, সামনের ঘরের টেবিলের উপর রয়েছে, খুলিনি। পিছনে বাসন টাসন রয়েছে। সকালবেলা গুড়টা আনিয়েছি না, তার সাথে ওই যে দইটাও আনিয়েছি। এখন একটু বেশি করে দই খাবো, টক দই। ভীষণ টান, ভীষণ টান জানো। রাত্রির বেলা না আমি তো এমনি কিছু খাই না, শুধু জল খাই, হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। তারপরেতে কালকে রাত্রিরে একটা কলা খেয়েছি, এই একটা কলা খেয়েছি কালকে রাত্রিরে। তখন কটা বাজে জানো? 9টা। না না খেলে নয়, মনে হচ্ছে কি জানো, জল খাচ্ছি কোথায় চলে যাচ্ছে, জলে একটুও পোষাচ্ছে না। অয়নকে বলেছি তুমি তরমুজ আর আনারস, এই দুটো ফল, একদিন তরমুজ একদিন আনারস এরকম অফিস থেকে ফেরার পথে আনবে। খাওয়া দাওয়া নিয়ে আমার কিচ্ছু এসে যায় না, আমি রোজ ডাল ভাত খেয়ে নেবো, কিন্তু ফল খেতেই হবে, নইলে মরে যাব। আর মনে রাখবে, শরীর যত ড্রাই হবে ততই কিন্তু তোমার শরীরে রোগ ব্যাধি বেশি জমবে। কনস্টিপেশন বলো, পাইলস বলো, বা যে কোনো প্রবলেম, যে কোনো শরীরের রোগ ব্যাধি, ইভেন ক্যান্সারের মতন গুরু রোগও কিন্তু এইসব ড্রাইনেসের জন্য হয়। যত শরীর তুমি ড্রাই করবে, কোষ মরে যাবে। তোমাদের একটা কথা বলি, তোমাদের যদি কখনো মনে হয় তোমাদের পরিবারে কারোর ক্যান্সার আছে, বা ক্যান্সার দুরারোগ্য এরকম সমস্যা আছে, মানে অন্য কারোর প্রবলেম আছে, তোমাদের এরকম হতে পারে, বা এটা নিয়ে তোমরা খুব ভয় পাচ্ছ, রোজ সকালবেলা উঠে না কাঁচি হলুদ আর নিম পাতা, 4টে করে নিম পাতা আর কাঁচি হলুদ, এখন খুব কচি কচি নিম পাতা উঠেছে, আর নিম পাতা না কৌটোতে ভরে, শুকনো করে কৌটোতে ভরে রেখে দাও। একটুখানি হাতে এরম গুঁড়ো করে নেবে, আর দরকার পড়লে হলুদের একটু গুঁড়ো নেবে, নিয়ে খেয়ে নেবে, একটুখানি জল দিয়ে খেয়ে নেবে।
দেখবে তোমার শরীরে কোনো দিন ক্যান্সারের রোগের বাসা বাঁধবে না। আর বাইরের খাবার দাবার খাবে না। আমার যেন কদিন ধরে খুব ডোসা খেতে ইচ্ছা করছে, ভাবছি একটা গিয়ে ডোসা খেয়ে আসবো, কিন্তু খাচ্ছি না। আমি বলছি না, এখন খাবো না, একটু ওয়েদারটা ঠিক হোক তারপর যাব। আমি এখন বাইরে কিরম খাই জানো তো, এই ডোসা ইডলি এরকম খুব খেতে ইচ্ছে করে গো এক একদিন। আর ঘরে বানাতে ইচ্ছে করে না, দুটো লোক তো, অয়ন পছন্দ করে না তো খেতে। আমার একার মতো কি বানাবো, কি আসি, সাম্বার দেয়, চাটনি দেয়, ওটা তো অনেক কিছু লাগে না। ওর জন্য ডোসাটা আমি বাইরে গিয়ে খাই, কিন্তু সে তো কত দিন বাদে। এবছরে আমি ডোসা খেয়েছি, তোমাকে দেখালাম ওই সেদিন যখন 2025-এর 31 তারিখে, যেটা ডিসেম্বর মাসের বছরের শেষের দিন, ওই দিন খেতে গিয়েছিলাম। ভেবেছিলাম এবার থেকে অন্তত মাসে একদিন গিয়ে, দোকানটাতে না খুব ভালো, একদম ঘিতে ভাজা থাকে, কিন্তু তবুও সেটা দোকান তো, বাইরের খাবার তো না, তাই না? প্লেট বলো ইয়ে বলো, আবার প্লেটের উপরে ওরা কলা পাতা দিয়ে খুব সুন্দর করে গুছিয়ে দেয়। তো আমার ক্যাফেটা খুব ভালো লেগেছে, ওটা কোনো উডুপির দোকান না, উডুপি একদম মানে স্ট্যান্ডার্ড, মানে নষ্ট হয়ে গেছে। তো এই ক্যাফেটা খুব ভালো হয়েছে, কিন্তু ওই যাওয়াই হচ্ছে না। বেরোবো তবে না খাবো, আর বাড়িতে না কিছু আনিয়ে এখন খাই না, সুইগি থেকে জোম্যাটো থেকে। ওরা যে জিনিসটা এনে দেয় না, ভালো হয় না, স্ট্যান্ডার্ড হয় না, নেতিয়ে থাকে, বাজে হয়। আর ইভেন দোকান থেকেও না প্রেফার করে না, সবসময় বলে দাদা কারোকে পাঠিয়ে দেবেন, জিনিস দিয়ে দেবো হাতে। ও মানে এটা হলে ওদের খুব সুবিধা হয়, ওরাও খুব একটা প্রেফার করে না। তো এই হচ্ছে ব্যাপার। যে গল্পের মুড আছে, রোববার না, তাই একটুখানি গল্প করে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলাও হয় না, সময় দিতেও পারি না আমি এই চ্যানেলটাকে খুব একটা ভালো। ভেবেছিলাম গল্প করব, আড্ডা মারবো, এর জন্যই চ্যানেলটা করা। নিজের মনের কথা বলবো, তোমাদের মনের কথা শুনবো, তোমরা লিখবে, তোমরা বলবে, সেই নিয়ে কথা বলবো। সময় করে উঠতে পারছি না গো, একদম সময় করে উঠতে পারছি না। চলো চাটা বসিয়ে দিই, চা খাই একটু। তো এই দেখো চা হয়ে গেছে, আর এদিকে দেখো মুড়ি মেখে নিয়েছি পেঁয়াজ দিয়ে, চানাচুর দিয়ে, আর ইয়ে দিয়ে, খুব ঝাল গো লঙ্কাটা, খুব ঝাল। এবার কাপে না চাটা ঢেলে নিই। আর এঁচোড়টাও বসিয়ে দিলাম, জলে নুন দিয়ে বসিয়ে দিয়েছি এঁচোড়টা সেদ্ধ হোক। এটা চিংড়ি মাছ দিয়ে আজকে করব। এই হয়ে গেল গরমা গরম চায়, আর এই হচ্ছে মুড়ি। তো যাই সামনের ঘরে বসে চা মুড়িটা খাই, আবার তোমাদের সাথে পরে এসে দেখা করছি কি কি রান্না করবো, কি কি করবো দেখাবো। চলে এসেছি রান্নাঘরে, এবার দুপুরে রান্না বান্নাটাও সারবো। চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার এক চোট ঘুমও হয়ে গেছে, এখন বাজে 2টো। তো 3:30টার মধ্যে খেতে বসবো, ঝটপট করে রান্না করব। আজকে দুপুরের মেনু হচ্ছে ভাত, উচ্ছে ভাজা, আর ওদিকে হচ্ছে চিংড়ি এঁচোড়ের তরকারি, টক ডাল, পাঁপড় ভাজা। টক ডাল তো আছেই আগের দিনের, ওটা করতে হবে না। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছটা ছাড়িয়ে নেব, ভাত বসিয়ে দেবো, উচ্ছে ভাজা করব। তো চলো তাড়াতাড়ি রান্না স্টার্ট করে দিই। 3:30টার মধ্যে, মানে ধরো এখন 2টো তো বেজে গেছে, 3:30টার মধ্যে রান্না করে ফেলতে পারবো কিনা চলো দেখি। এই দেখো এই হচ্ছে রোববারের বাজার। অয়ন সকালবেলা বাজার করে নিয়ে এসছে আঙুর, কাঁচা লঙ্কা, আর এই দেখো ফল সবজি। তোমাদের বলছিলাম না এখন আমরা ফলই বেশি করে খাওয়ার কথা ভাবছি, তো একটু তরমুজ নিয়ে এসছে। ফল আমাদের সবসময়তেই খাওয়া হয়। এ দেখো ঘটলাও পেয়েছে, একটা ঘটলাও এনেছে। এই যে আগের দিন বলছিলাম না মাচা শশা শুক্তো খাবো, শশার শুক্তো, শশা নিয়ে এসছে। কমলা লেবু, আমের আচার বানাবো, সর্ষে তেল দিয়ে যেরকম আচার বানাই এবারেও ওরকম আচার বানিয়ে রাখবো। তো এই হচ্ছে আজকে রোববারের বাজার। সর্ষের তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। প্রথমে উচ্ছে ভাজাটা করব। আর এই হচ্ছে চিংড়ি মাছ, আজকে অয়ন নিয়ে এসছে বাজার থেকে। এটা এখন বাজবো, যেটা এঁচোড়ে দেব। আর এই যে এই হচ্ছে চিংড়ি মাছ, এগুলোই টাইগার প্রন, কিন্তু টাইগার প্রনটা না গায়ের গাটা ওদের টাইগারের মতন হয়, কিন্তু এই সাইজটাই টাইগার প্রনের মতন। বেশ বড় চিংড়ি এবার নিয়ে এসছে অয়ন। এই যে এই আগের বার এগুলো একদম ছোট ছোট ছিল, তো আমি অয়নকে খোসা ছাড়িয়ে আনতে বারণ করি, আমি নিজেই খোসাটা ছাড়িয়ে নিই। তো দেখো উচ্ছে ভাজা একদম হয়ে গেছে। এবার আমি এটা তুলে রাখবো, আর এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দেব। এবার আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো। এই ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর লাগবে উচ্ছে ভাজার সাথে। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার এঁচোড়ের তরকারিটা করব। জিরে ফোড়ন দিয়ে দিলাম।
আলুটা ফ্রাই করবো ফার্স্টে, আলু আর এঁচড় একসাথেই ফ্রাই করবো। আলুটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এঁচড়টা দেবো, কারণ এঁচড়টা তো সেদ্ধ করা আছে। আলুটা একটু নেড়ে চেড়ে নিলাম, একটু ভাজলাম। এবার এঁচড়টাও ভেজে নেব। একটু নুন হলুদও অ্যাড করলাম, নুন হলুদ দিয়ে ভালো করে এঁচড় আর আলুটাকে ভাজবো। তো দেখো এঁচড় আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে রাখবো। পেঁয়াজ দিয়ে দেবো। তো দেখো এখানে আমি তুলে রেখে দিয়েছি আলু আর এঁচড়টা। পেঁয়াজটা একটু ফ্রাই করে নিই। একটু গোটা গরম মশলা দিয়ে দিই, এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম অল্প করে। তেজপাতা তো আগেই দিয়ে দিয়েছি, ওটা ভুলে গেলাম দিতে, গোটা গরম মশলাটা, তাই এখন দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি, আর একটুখানি আদা বাটা দিয়েছি। রসুন আর অ্যাড করলাম না, এইভাবেই করব। লাস্টে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়াবো। তো এবার মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিই, তারপর রান্নাটা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব যে কেমন দেখতে হলো। তো দেখো মশলাটা আমি কষিয়ে নিয়েছি 50%। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করে দেবো। চিংড়ি মাছটা দিয়ে এঁচড় আর আলুটাও অ্যাড করে দিয়ে একেবারে কষিয়ে নেব। সব মশলা তো দেওয়াই আছে, আর কোনো মশলা দেওয়ার নেই। লাস্টে শুধু গরম মশলা দিয়ে দেবো আর ঘি ছড়িয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এঁচড়ের তরকারি তো হয়েই গেছে, এবার খেতেও বসবো। তার আগে পাঁপড়টা ভেজে নেবো, আর তোমাদেরকে তার আগে দেখিয়ে দিই আজকের মেনুতে কী কী রয়েছে। চলো দেখিয়ে দিই একবার। আর এঁচড়ের তরকারিটা দেখো কীরকম হয়েছে, উপর দিয়ে দেখো কীরকম তেল ছেড়ে বেরিয়ে এসছে, আর ঘিও দিয়ে দিয়েছি, আর একটুখানি ভাজা মশলা অ্যাড করেছি। আমি ঘরে যে ধনে জিরে, তারপরে তেল লঙ্কা, শুকনো লঙ্কা আর গোলমরিচ ভেজে রাখি, তো সেটাও অ্যাড করে দিয়েছি। চলো এটা বাটিতে তুলে নিই। তো এই দেখো আজকের মেনু, এইমাত্র পাঁপড়টা ভাজলাম। এই দেখো এটা হচ্ছে এঁচড়ের তরকারি, যেটা এইমাত্র নামালাম। চিংড়ি মাছ দিয়ে করেছি। চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ তো, এই যে চিংড়ি মাছগুলো ঢাকা পড়ে গেছে। এদিকে হচ্ছে টক ডাল, আমি আবার দুটো পাঁপড় খেলাম। এদিকে হচ্ছে দেখো টক ডাল, এই আমের ডাল, আর এই হচ্ছে গরমা গরম ভাত, আর এই হচ্ছে উচ্ছে ভাজা। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করি। আবার চলে আসবো নেক্সট দিন আপডেট দিতে, কি খাচ্ছি, কি রান্না করছি, কিভাবে করছি। তো চলো, বাই।